সবাইকে জ্ঞানপীঠে স্বাগতম। আমি দেবযানী ব্যানার্জি। এর আগের পর্বে আমি তোমাদের পড়িয়েছিলাম মহাজনপদ, কিভাবে মহাজনপদ তৈরি হচ্ছে বা ফরমেশন হচ্ছে। আজকে যেটা পড়াবো তা হলো মহাজনপদ থেকে সাম্রাজ্যে উত্তরণ। মহাজনপদ থেকে যে মহাজনপদটির সাম্রাজ্যে উত্তরণ হলো তা হলো মগধ। মগধেরই কেন সাম্রাজ্যে উত্তরণ হলো তা প্রথমে জানবো এবং তারপরে জানবো সাম্রাজ্যের বিকাশ সম্পর্কে। এবার মগধের প্রথমেই কি ধরনের সাম্রাজ্যের বিকাশ হয়েছিল তা একটু জেনে নিই একদম ছোট্ট করে। মগধের প্রথমে যে ধরনের সাম্রাজ্যের বিকাশ হয়েছিল তা হলো একদমই ছোট ছোট সাম্রাজ্যের বিকাশ, এবং তারা চেষ্টা করেছিল মগধকে সাম্রাজ্যে উত্তরিত করতে। হ্যাঁ, তার জন্য কিছু এক্স ফ্যাক্টর ছিল মগধের, সেগুলো নিয়ে তো আলোচনা করবই। কিন্তু সেই সাম্রাজ্যের প্রকৃতি ছিল কিরকম না, একদম ছোট ছোট সাম্রাজ্য, এবং যখনই কোনো সুযোগ্য নেতৃত্ব তারা সাম্রাজ্যের অধিকার থেকে সরে গিয়েছে, আস্তে আস্তে দুর্বল উত্তরাধিকারী চলে এসছে, তখনই আবার দেখা গেছে যে অন্য কোনো শক্তিশালী ব্যক্তি সেই সাম্রাজ্য অধিকার করে বসেছে। এবং এই যে বিষয়টি, এই বিষয়টি প্রায় 3টি কাল পর্যন্ত চলেছে, 3টি সাম্রাজ্যকাল পর্যন্ত চলেছে। তার মধ্যে আজকে যে 3টি পড়ব সেটিও রয়েছে, যেমন হর্যঙ্ক, নন্দ এবং শিশুনাগ বংশ। এবং এরপরে যে বিকাশ, যে টাইম পিরিয়ডটা আমরা বলছি যে মগধ সাম্রাজ্যের বিকাশ, এই টাইম পিরিয়ডটা কিন্তু মৌর্য সাম্রাজ্যের কালে। এবং মৌর্য সাম্রাজ্যের কালে মগধ অ্যাজ এ সাম্রাজ্য বিশালভাবে বিকশিত হয়েছিল। তো একদম প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে মহাজনপদ থেকে মগধের সাম্রাজ্যে উত্তরণের যে এক্স ফ্যাক্টর কাজ করেছিল সেটি কি ছিল এবং কেনই বা মগধ সাম্রাজ্যে উত্তরিত হলো। প্রথমে যেটা দেখব তা হলো রাজবংশগুলোর ভূমিকা। এই রাজবংশগুলোর ভূমিকা কি ছিল? দেখো, মগধে কিন্তু যে রাজবংশগুলো বসেছিল তার মধ্যে হর্যঙ্ক বা হর্ষঙ্ক দুটোই বলতে পারো, আচ্ছা, শিশুনাগ এবং নন্দ, এই যে 3টে রাজবংশ, এই 3টে রাজবংশের কিন্তু যথেষ্ট এলিজিবল রাজারা ছিল। যেমন হর্যঙ্ক বংশের কে ছিল? বিম্বিসার ছিল, অজাতশত্রু ছিল। শিশুনাগ বংশের শিশুনাগ ছিল, কাকবর্ণ বা কালাশক ছিল। নন্দ বংশের মহাপদ্মনন্দ ছিল, ধননন্দ ছিল। এই যে রাজারা ছিলেন এরা কিন্তু মগধ সাম্রাজ্যকে সুন্দরভাবে সাম্রাজ্যের যে পথে সেখানে উত্তরিত করতে পেরেছিল। এর সাথে সাথে ছিল অমাত্যদের ভূমিকা। অমাত্য কারা? না, রাজাকে যারা সহযোগিতা করেন তারা। এরকম অমাত্যদের নাম আমরা নিতে পারি, যেমন ধরো অজাতশত্রুর যে অমাত্য ছিল, যা মন্ত্রী ছিল, তার নাম ছিল বাদশাকর। এই সেই বাদশাকর যে অজাতশত্রুকে বজ্রের বিরুদ্ধে লড়তে ভীষণভাবে সাহায্য করেছিল। হ্যাঁ, আবার যদি বলি যে চন্দ্রগুপ্ত মৌর্যের ছিল কে না কৌটিল্য। আবার অশোকের কে ছিল? রাধাগুপ্ত। এইরকম যারা বুদ্ধিমান অমাত্য, সেই অমাত্যদের ফলেও কিন্তু মগধ সাম্রাজ্যের একটা বিকাশ স্তর সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। এরপরে চলে আসি ভৌগোলিক অবস্থানে। মগধের ভৌগোলিক অবস্থান কি ছিল? দেখো, ম্যাপে একটু দেখে নিই। এই হচ্ছে মগধ সাম্রাজ্য, ঠিক আছে? এই মগধ সাম্রাজ্যের এই যে চারপাশ, এইখান দিয়ে গঙ্গা নদী বিস্তৃত ছিল, এবং এই গঙ্গা নদী বিধৌত সমভূমি ছিল এর ভৌগোলিক অবস্থান। যদি সঠিকভাবে বলতে হয় তাহলে বলবো গঙ্গা, সোন এবং চম্পা, এই 3টি নদীর সঙ্গম স্থলে কিন্তু এই মগধের যে রাজধানী, রাজগৃহ বা রাজগীর, তা ছিল। আবার পাটলিপুত্র পরবর্তীকালে উদয়নের সময় যে রাজধানী আসে তা ছিল গঙ্গা এবং সোন বিধৌত যে অঞ্চলে, সেখানে। এই একটা বিস্তীর্ণ সুন্দর অঞ্চল। ভৌগোলিক অবস্থান শুধুমাত্র যে উর্বর ভৌগোলিক অবস্থান তা নয়, তার সাথে সাথে যা ছিল তা হচ্ছে যে প্রাকৃতিকভাবে সুরক্ষিত একটি ভৌগোলিক অবস্থান ছিল। তাহলে মগধের সাম্রাজ্যে উত্তরণের পিছনে দেখো কি ছিল? প্রাকৃতিকভাবে সুরক্ষিত রাজধানী,
এবং তা উর্বর ছিল। এই যে উর্বর গাঙ্গেয় সমভূমি মগধের, ঠিক আছে, সেই উর্বর গাঙ্গেয় সমভূমি কিন্তু এই মগধকে সাম্রাজ্যে উত্তরিত হতে সাহায্য করেছিল, কারণ ইকোনমিক দিক থেকে তা ডেভেলপ ছিল। আচ্ছা, এর সাথে সাথে দেখো অর্থনৈতিক সক্রিয়তার কথাটাও আসছে। আচ্ছা, অর্থনৈতিক সক্রিয়তা কেন আসবে? দেখো, এক হচ্ছে উর্বর কৃষি জমি, যার কথা আমি একটু আগেই বলেছি, যার ফলে এখানে প্রায় দুফসলি জমি বেশিরভাগ ছিল। এই দুফসলি জমি উদ্বৃত্ত কৃষিজ সম্পদের সৃষ্টি করত। এই উদ্বৃত্ত কৃষিজ সম্পদ আরও বাণিজ্যিক সমৃদ্ধি নিয়ে এসেছিল, ঠিক আছে। এই বাণিজ্যিক সমৃদ্ধির ফলেই দেখা গিয়েছিল যে মগধ আস্তে আস্তে অর্থনৈতিক দিক থেকে কিন্তু খুবই উর্বর হয়ে পড়েছিল, ঠিক আছে। এরপরে চলে আসি বাণিজ্যিক সমৃদ্ধিতে। আচ্ছা, মগধের অবস্থানটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মগধ, এই দেখো গঙ্গা নদী, ঠিক আছে, এই রাজগীর। তো এই যে মগধ, রাজগীর, এই যে গঙ্গা অঞ্চলটা, এর আশেপাশে কিন্তু অনেক রাজ্য ছিল। যেমন ধরো এইখানে ছিল ব্রিজি বা বৈশালী, এখানে ছিল চম্পা, হ্যাঁ, আবার এখানে ছিল কাশী বা কৌশল। তো তারাও মহাজনপদ ছিল। হঠাৎ করে কি এমন হলো যে মগধেরই বাণিজ্যিক সমৃদ্ধি বেড়ে গেল? এই জায়গাটা একটু প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে রাজা বিম্বিসার তিনি তার বিবাহ নীতির মাধ্যমে তো বিভিন্ন জায়গার সঙ্গে মিত্রতা স্থাপন করে রেখেছিলেন। তিনি চম্পা অর্থাৎ অঙ্গরাজ্য সেটা আক্রমণ করলেন। এই অঙ্গরাজ্য আক্রমণ করার ফলে অঙ্গের যে রাজধানী চম্পা এবং চম্পা বন্দর, চম্পা বন্দর আমরা নাম শুনেছি যে চম্পা বন্দর খুবই উন্নত একটি বন্দর ছিল। এই চম্পা বন্দর তিনি দখল করে নেন ব্রহ্মদত্তকে হারিয়ে। তার পরবর্তীকালে অজাতশত্রু তিনি কি করেন? কৌশলরাজ প্রসেনজিৎকে হারিয়ে কাশী দখল করে নেন এবং তার সাথে সাথে বৈশালীও দখল করে নেন। দুটি যুদ্ধ করছেন। তো বৈশালী, অঙ্গ এবং কৌশল, এই যে এই এতটা অঞ্চল, গঙ্গা বিধৌত যে অঞ্চল, এই অঞ্চলটি অর্থাৎ এই গঙ্গার পূর্ব তীর এবং এই তীর মানে পশ্চিম তীর, এই দুটো তীরই দেখা যাচ্ছে যে মগধের দখলে চলে আসে। অর্থাৎ বাণিজ্য বন্দর সহ গঙ্গাটাই পুরোটা কিন্তু মগধের দখলে চলে আসে। সুতরাং বুঝতেই পারছো যে কি ধরনের বাণিজ্যিক সমৃদ্ধি তাদের মধ্যে ছিল। এরপরে সে খনিজ সম্পদে, এই যে মগধ, এখানে কিন্তু উন্নত লোহা পাওয়া যেত। এই লোহা পাওয়া যাওয়ার ফলে দেখা যাচ্ছে এখানে যেমন লোহা তৈরির যে কেন্দ্র সেইটি গড়ে উঠেছিল। লোহা তৈরির কেন্দ্র দুটি জিনিস তৈরি করে, এক হচ্ছে যে উন্নত কৃষিজ সম্পদ তৈরি করার দিকে লোহা মানুষকে ধাবিত করে নিয়ে যায় এবং তার সাথে হচ্ছে কি উন্নত যোদ্ধা শ্রেণী তৈরি করে। এই দুটি মগধ তৈরি করলো। তাহলে কি হলো? উন্নত যোদ্ধা শ্রেণী এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে কৃষিজ সম্পদ। এর ফলে মগধ কিন্তু এজ এ মহাজনপদ সুন্দরভাবে গড়ে উঠল এবং যা তাকে মহাজনপদ থেকে সাম্রাজ্যে উত্তরিত করার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অর্থনৈতিক যে স্বাধীনতা সেটা প্রদান করলো। আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে মিশ্র সংস্কৃতি এবং আদর্শের প্রবণতা। সেটা কিরকম? হঠাৎ এই মিশ্র সংস্কৃতি বা আদর্শই এর মধ্যে ফিরে এলো কেন? দেখো, এই যে উত্তর ভারত, বিরাট উত্তর ভারত এবং তারপরে এই যে আর্য সংস্কৃতি, এটা এখান থেকে আস্তে 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 নিচের দিকে কিন্তু নামছে, তাই তো? আর্য সংস্কৃতিটা মধ্যগাঙ্গীয় উপত্যকায় বিস্তার ঘটছে, আমি যেটা মহাজনপদকালে বলছি। এই যে নেমে এসে এই যে পূর্ব ভারত অঞ্চলে তারা কিন্তু বিস্তার লাভ করছে। এই পূর্ব ভারত অঞ্চলে কিন্তু একটা অনার্য সংস্কৃতি আমরা বলতে পারি, তাই তো? অনার্য সংস্কৃতি এবং আর্য সংস্কৃতি হচ্ছে যেটা উপর থেকে আসছে প্রবহমান। এই দুটো সংস্কৃতির এবং আদর্শের একটা মিলন ঘটার ফলে দেখা যাচ্ছে যেখানে উদার মানসিকতা সম্পন্ন একদল মানুষের সৃষ্টি হচ্ছে। তারা
একটা কিছুকে নিতে শিখছে। এই যে নিতে শেখা, যার ফলে কিন্তু মগধের যে মানসিকতা, মগধের মানুষের যে মানসিকতা, সেটা কিন্তু অনেকটাই ডেভেলপ করছে। এই সমস্ত কিছুই কিন্তু মগধের মহাজনপদ থেকে সাম্রাজ্যে উত্তরণের পিছনে কিছু কিছু সাহায্য করেছিল। আশা করছি তোমরা মগধের সাম্রাজ্য থেকে, এই মহাজনপদ থেকে সাম্রাজ্য উত্তরণের যে বিষয়টি, সেটা বুঝতে পেরেছ। এরপরে যেখানে আমি চলে যাব তা হলো, এরপরে মগধে যে সাম্রাজ্য আসছে তা হলো হর্যঙ্ক বংশ। আচ্ছা, তার আগে তোমাদের আমি বলে নিই যে এই হর্যঙ্ক বংশ আসার আগে মগধ কিভাবে বিস্তার লাভ করছে। সেটা হচ্ছে যে মগধ, আমরা শুনতে পাই যে মগধে প্রতিষ্ঠাতা হলেন কে? আমরা পাচ্ছি জরাসন্ধকে এবং বৃহদ্রথকে। তার আগে একটু বলে রাখি, এই বৃহদ্রথ কিন্তু মৌর্য সাম্রাজ্যের নয়, জরাসন্ধ এবং বৃহদ্রথ। আরো একটি কথা, তা হলো যে এই যে টাইম পিরিয়ড যেখানে সাম্রাজ্য ফরমেশন হচ্ছে, এই টাইম পিরিয়ডে আমরা সেরকম কিছু ঐতিহাসিক উপাদান, যা মানে বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত ঐতিহাসিক উপাদান, সেরকম উপাদান আমরা পাই না। যা উপাদান পাই তা বেশিরভাগটাই সাহিত্যিক উপাদান, তো সেগুলো আমাদের একটু যাচাই বাছাই করে নিতে হয়। তো চলে আসি হর্যঙ্ক বংশে। হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। এই বিম্বিসার, যার সময়কাল হচ্ছে 547 থেকে 497 বিসি। ঠিক আছে, কার কথা বলছি? বিম্বিসারের কথা। 547 থেকে 497 বিসি। ভদ্রলোক কি করছেন, অর্থাৎ রাজা হিসেবে তিনি কি করছেন? তিনি করছেন প্রথমে না কোশলরাজ মহাকৌশলা দেবীর কন্যা, মহাকৌশলা দেবীর যে কন্যা, মহাকৌশল দেবীর কন্যা, হ্যাঁ, তাকে বিবাহ করছেন। ঠিক আছে, তার নাম কৌশলা দেবী, মহাকৌশলের কন্যা, এবং কাশীগ্রাম যৌতুক হিসেবে লাভ করছেন। গেল। এবার যেটা করছেন সেটা হচ্ছে যে লিচ্ছবি রাজকন্যা, লিচ্ছবি রাজকন্যা চেল্লোনাকে বিবাহ করছেন। হলো। এরপরে মদ্র রাজকন্যা, এটি বর্তমানে পাঞ্জাবে অবস্থান করছে, মদ্র রাজকন্যা খেমাকে বিবাহ করছেন। ঠিক আছে, তো কৌশলরাজ মহাকৌশলা দেবী, লিচ্ছবিরাজ চেল্লোনা, চেতকের যে কন্যা চেল্লোনা, এবং মদ্র রাজকন্যা খেমা, তাকে বিবাহ করছেন। ঠিক আছে, এছাড়াও শোনা যায় তিনি বিদেহ রাজকন্যা বাসবীকেও বিবাহ করেন। তো দেখো, এই যে বিবাহ নীতি, বিম্বিসারের হচ্ছে বিবাহ নীতি। এই যে বিবাহ নীতির ফলে দেখা যাচ্ছে তিনি হয়তো বিশেষ কিছু অঞ্চল দখল করতে পারেননি, কিন্তু তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে যে একটা কূটনৈতিক চালে যে অঞ্চল তিনি দখল করবেন, সেই দখল করার জন্য এই লিচ্ছবি এবং কৌশল এদেরকে নিরপেক্ষ রাখতে পেরেছিলেন। ঠিক আছে, এদেরকে নিরপেক্ষ রাখতে পেরেছিলেন, কারণ এদের সঙ্গে কি বৈবাহিক সম্পর্ক তাদের স্থাপিত ছিল, এদেরকে নিরপেক্ষ রাখতে পেরেছিলেন। এইভাবে তিনি দেখা যাচ্ছে যে অঙ্গরাজ ব্রহ্মদত্তকে পরাজিত করেন, কৌশল এবং লিচ্ছবি দুজনেই নিরপেক্ষ থাকেন, এবং তিনি ওই চম্পা বন্দরটি দখল করে নেন। ঠিক আছে, আচ্ছা, শোনা যায় বিম্বিসার তিনি গৌতম বুদ্ধের ভক্ত ছিলেন এবং গৌতম বুদ্ধের সমসাময়িকও ছিলেন, কিন্তু আবার জৈন যে গ্রন্থগুলো আছে সেখানে কিন্তু তিনি জৈনদের যে অনুরাগী সে তা কিন্তু শোনা যায়। যাই হোক, উভয় ধর্মকে তিনি শ্রদ্ধা করতেন বলে মনে করা হয়, এবং তিনি বৌদ্ধদের জন্য করন্দ বেনুবন উদ্যান, সেই উদ্যান কিন্তু তিনি দান করেন। ঠিক আছে, পরবর্তীকালে বিম্বিসারের যে মৃত্যু হয় তা কিন্তু তার পুত্র অজাতশত্রুর হাতেই হয়, অর্থাৎ অজাতশত্রু তার পিতাকে হত্যা করে ক্ষমতায় বসেন। তা বিম্বিসারের পরে যে আসছে সে হলো অজাতশত্রু। ঠিক আছে,
তো অজাতশত্রুর সময়কাল হচ্ছে 495 থেকে 462 বিসি। ঠিক আছে, 495 থেকে 462 বিসি। আচ্ছা, হর্যঙ্ক বংশের বিম্বিসারের যে উপাধি ছিল তা হচ্ছে শ্রেণিক বা শ্রেণীয় বলে। ঠিক আছে, শ্রেণিক বা শ্রেণীয়। আর অজাতশত্রুর উপাধি কি ছিল? কুনিক। আচ্ছা, এই যে অজাতশত্রু 495 থেকে 462 বিসি যার সময়কাল, তার সময়কালে মাত্র দুটি যুদ্ধ হচ্ছে। কার সঙ্গে যুদ্ধ হচ্ছে? না, কোশলের সঙ্গে যুদ্ধ হচ্ছে এবং যুদ্ধ হচ্ছে বৈশালীর সাথে। কোশল এবং বৈশালী। কোশল তিনি দখল করে নিচ্ছেন খুব সহজেই, কিন্তু বৈশালী দখল করতে গিয়ে তার একটু বেগ পেতে হচ্ছে। বলা হয় যে অজাতশত্রু বৈশালী দখল করেছিলেন প্রায় 16 বছর যুদ্ধ করে, অর্থাৎ বর্জিদের সঙ্গে প্রায় 16 বছর যুদ্ধ করে তিনি বৈশালী দখল করেছিলেন। কেন হঠাৎ তার 16 বছর কেন লাগলো? দেখো, বৈশালী কিন্তু একটু গণসংঘ ছিল, অর্থাৎ বৈশালী যখন আমি পড়িয়েছি তোমাদের দেখবে সেখানে মিথিলা ছিল, বিদেহ ছিল, লিচ্ছবি ছিল, শাক্য ছিল, অর্থাৎ এদের এই যে গণসংঘ, প্রত্যেকটি গণসংঘ কিন্তু লড়াই করেছিল। প্রায় 8টা গণসংঘ ছিল। তো এই গণসংঘের প্রতি আবার গৌতম বুদ্ধ কিন্তু অনুরক্ত ছিল, অর্থাৎ গৌতম বুদ্ধ বৈশালীকে এবং বজ্জীদের খুব ভালোবাসতেন। তিনি কিন্তু বৈশালীকে বিভিন্ন উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশের মধ্যে একটি উপদেশ খুবই ইম্পর্টেন্ট, তা ছিল যে তোমরা যতদিন গণসংঘ হিসেবে খুব সুন্দরভাবে বসবাস করতে পারবে, অর্থাৎ তোমাদের মতামতের মিল থাকবে এবং তোমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকবে না, ততদিন পর্যন্ত বৈশালী কিন্তু কেউ দখল করতে পারবে না, মগধ নয়। তো একথা শুনে যারা অট্টকুল ছিল বা গণসংঘ ছিল তারা তাই করত, কিন্তু দেখা গেল অজাতশত্রুর যে বিখ্যাত কূটনীতিক যে মন্ত্রী ছিলেন বাদশাকর, তিনি এই অট্টকুলের মধ্যে ভাঙন ধরাতে পারলেন। এই বজ্জী অট্টকুলের মধ্যে ভাঙন ধরানো বাদশাকরের কূটনৈতিক চাল, এবং তার সাথে অজাতশত্রুর দুটি অস্ত্র ছিল, সেই অস্ত্রের নাম হচ্ছে রথমুশল আর মহাশিলাকণ্টক। রথমুশল আর মহাশিলাকণ্টক তোমরা যারা সিনেমা অ্যাডিক্টেড আছো তোমরা সিনেমা অ্যাডিক্টেড যারা বাহুবলী দেখেছো, অবশ্যই এই রথমুশল এবং মহাশিলাকণ্টককে হয়তো পরিচয় করে থাকবে। রথমুশল হচ্ছে রথ, তার চারিদিকে মুশল লাগানো থাকবে এবং রথটি ক্ষিপ্র গতিতে ছুটবে। আর মহাশিলাকণ্টক হচ্ছে ওয়ান টাইপ অফ, আমরা যদি বাংলায় যাকে বলে গুলটি, সেই গুলটির মাথায় শিলা লাগানো থাকবে, বিরাট শিলা, এবং সেই শিলাটিকে সবাই মিলে টেনে আর কি অন্য পারে পাঠাবে এবং সেই শিলার আঘাতে মানুষ মারা যাবে। তো এই দুটি ছিল অজাতশত্রুর বিখ্যাত অস্ত্র, রথমুশল এবং মহাশিলাকণ্টক, যার ফলে দেখা গেল 16 বছর যুদ্ধ করার ফলে বৈশালী কিন্তু অজাতশত্রুর হাতে চলে আসে। ঠিক আছে, এইবার এই অজাতশত্রুর হাতে চলে আসা নিয়ে অনেক রকমের গল্প আছে, যে হঠাৎ করে বৈশালী বা কেন আক্রমণ করলো, বৈশালী আক্রমণ করার কারণ কি। অনেকে মনে করেন, এক এক জায়গায় এক এক রকম রয়েছে, অনেকে মনে করেন যে তার যে বৈমাত্রীয় ভ্রাতা রয়েছে তাদেরকে আশ্রয় দানের ফলে বৈশালীর সঙ্গে এই যুদ্ধটা হয়েছিল। আবার আর এক মত মনে করে যে বৈশালীতে যে খনি এবং যে বন্দর, সেই বন্দর নিয়ে এদের মধ্যে কিছু ডিসপিউট বা বিতর্ক ছিল, সেই বিতর্কের ফলে কিন্তু মগধ এবং বৈশালীর মধ্যে লড়াই হয়েছিল। ঠিক আছে, তো এই গেল অজাতশত্রু। দেখো, অজাতশত্রু এর পরবর্তীকালে এই যে এই অঞ্চলটা, চম্পা অঞ্চল তো তারা দখল করে নিচ্ছেই, হ্যাঁ, এরপরে দেখো পাটলিপুত্র চলে আসছে উদয়নের সময়কালে। বারাণসী সহ এই যে শ্রাবস্তি বা এই অঞ্চলটি, কোশলের যে শ্রাবস্তি, কৌশাম্বী, এই যে পুরো অঞ্চলটি, এই অঞ্চলটি কিন্তু প্রায় এই এতটুকু অঞ্চল কিন্তু মগধের দখলে সেই সময় চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, অজাতশত্রু তো গেল। অজাতশত্রু বৌদ্ধ ছিল নাকি জৈন ছিলেন সেই সম্পর্কে বিশেষ জানা যায় না, কিন্তু মনে করা হয় যে অজাতশত্রুর শেষ জীবনে অজাতশত্রু বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্ত হন।
এবং তার পরবর্তীতে অজাতশত্রুর সময়কালে কিন্তু যে বৌদ্ধ সঙ্গীতি, হ্যাঁ, সেই বৌদ্ধ সঙ্গীতি কিন্তু অনুষ্ঠিত হয় 486 মতান্তরে 483 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, এরপরে চলে আসি উদয়িনীর কথায়। উদয়িন বা উদয়ভদ্র, ঠিক আছে। এই উদয়িন বা উদয়ভদ্রকে তার পরবর্তী যে রাজা ছিলেন তিনিই ছিলেন উদয়িন বা উদয়ভদ্র। এই ভদ্রলোক কি করেছিলেন? উদয়িন তার রাজধানী পাটলিপুত্রতে স্থানান্তরিত করেছিলেন এবং পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠা তিনিই করেন, ঠিক আছে। তাহলে এই নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কে রাজধানী পাটলিপুত্রতে স্থানান্তর করে? তাহলে উদয়িন বা উদয়ভদ্র। এরপরে যে তিনজন রাজা ছিলেন তারা হলেন, শুধু নামগুলো তোমরা একটু জেনে রাখো, অনুরুদ্ধ বা অনিরুদ্ধ, তারপরে মুন্ড, আর তারপরে লাস্ট রাজা হচ্ছে নাগদশক, ঠিক আছে। তাহলে হর্যঙ্ক বংশের শেষ রাজা হচ্ছে নাগদশক। এই নাগদশককে সরিয়েই কিন্তু শিশুনাগ ক্ষমতায় আসছে। আচ্ছা, তো উদয়িন, তারপরে অনিরুদ্ধ, তারপর মুন্ড, তারপরে নাগদশক। শুধু উদয়নের সময় তোমাদের যেটু পড়তে হবে তা হলো তিনি পাটলিপুত্রতে রাজধানী স্থানান্তর করেছিলেন। এই পাটলিপুত্র ছিল গঙ্গা এবং সোন নদীর সঙ্গমস্থলে একটি সুন্দর নদীবিধৌত অঞ্চল। এবং পাটলিপুত্র দেখো, এই যে এই অঞ্চল, এই দিকে ছিল পাটলিপুত্র, যার ফলে পাটলিপুত্রও কিন্তু একটি নদী দ্বারা বেষ্টিত। এটিও কিন্তু যথেষ্ট সুরক্ষিত অঞ্চল ছিল, এরকম নয় যে অসুরক্ষিত অঞ্চল ছিল, ঠিক আছে। চলো এবারে শিশুনাগ বংশে চলে আসি। তো নাগদশককে বসিয়ে শিশুনাগ ক্ষমতায় আসছে। শোনা যায় শিশুনাগ নাকি অবন্তীর রাজপুত্র ছিল। এ আবার কি করছে, তিনি ছিলেন হচ্ছে, ভুল বললাম, শিশুনাগ ছিলেন বৈশালীর রাজপুত্র, শোনা যায় এটি। তো তিনি আবার অবন্তীর রাজার ভয়ে তিনি কি করছেন, পাটলিপুত্র থেকে রাজধানী নিয়ে যাচ্ছেন গিরিব্রজতে। তাহলে প্রথমে তিনি কিন্তু রাজধানী আবার কোথায় নিয়ে যাচ্ছেন? পাটলিপুত্র থেকে গিরিব্রজতে। আবার তিনি গিরিব্রজ থেকে আবার নিয়ে আসছেন বৈশালীতে, ঠিক আছে। তো গিরিব্রজ থেকে আবার কোথায় নিয়ে আসছেন? বৈশালীতে, শিশুনাগ, ঠিক আছে। এইবার শিশুনাগের যে সময়কালটা তা ছিল কত? 412 থেকে 394 বিসি, ঠিক আছে, এই টাইম পিরিয়ড। আচ্ছা, শিশুনাগের পরে যে আসছে তার নাম হচ্ছে কাকবর্ণ বা কালাশোক, ঠিক আছে। এই আবার শিশুনাগদের যে সময়কাল, সেই সময়কালে দেখা যাচ্ছে যে তিনি মগধের রাজধানী আবার পাটলিপুত্র থেকে গিরিব্রজতে নিয়ে যাচ্ছে। তো আবার তিনি মগধের রাজধানী কাকবর্ণ বা কালাশোক তিনি আবার পাটলিপুত্রতে নিয়ে আসছে, ঠিক আছে। তো এই যে টাইম পিরিয়ডটা, এটা কিন্তু খানিকটা কাইন্ড অফ আমরা বলতে পারি যে অস্থিরতার সময়কাল, ঠিক আছে। এবং এই কাকবর্ণ বা কালাশোকের সময় কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি তা কিন্তু হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হচ্ছে 383 বিসিতে, ঠিক আছে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হচ্ছে। তো কাকবর্ণ বা কালাশোকের যে রানী ছিলেন, শোনা যায় এটিও পুরাণের কথিত অংশ। তো সেই রানীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে একটি শূদ্র তিনি কি করেন, কাকবর্ণ বা কালাশোকের 10টি পুত্রকে হত্যা করে তিনি ক্ষমতায় বসেন। পুরাণ মতে এই শূদ্র ছিলেন মহাপদ্মনন্দ। পুরাণ মতে এই শূদ্র ছিলেন কে? মহাপদ্মনন্দ। এইভাবে দেখা যাচ্ছে যে নন্দ বংশের সূত্রপাত হচ্ছে। আরও একটি কথা বলি, কাকবর্ণ বা কালাশোকের সময় কিন্তু মগধ সাম্রাজ্য আস্তে আস্তে দেখা যাচ্ছে যে শ্রেষ্ঠতার পথে পৌঁছায়। এরপরে নন্দ বংশের যে ক্ষমতায় বসছেন তিনি কে? না, মহাপদ্মনন্দ, ঠিক আছে।
মহাপদ্মনন্দ। এই মহাপদ্মনন্দকে গ্রিক যে বিবরণ, সেই গ্রিক বিবরণে কি বলা হয়েছে? বলা হয়েছে যে অ্যাগ্রামেস, ঠিক আছে। আবার উগ্রসেন বা উগ্র সৈন্যও বলা হয়েছে। তাহলে তার যে উপাধি তাহলে হচ্ছে উগ্রসেন, বা সংস্কৃতে বললে উগ্র সৈন্য বা অ্যাগ্রামেস, ঠিক আছে। এগুলো হচ্ছে মহাপদ্মনন্দের উপাধি, ঠিক আছে। এইবার এই মহাপদ্মনন্দকে আর কে কি বলেছে একটু জেনে নি। দেখো, তার যে উপাধি ছিল তা ছিল সর্বক্ষত্রিয় ছেত্তা। আবার আর কে মুখার্জি তাকে কি বলছে? উত্তর ভারতের ঐতিহাসিক সম্রাট। এটিও আসে তোমাদের পরীক্ষায়, উত্তর ভারতের ঐতিহাসিক সম্রাট। তাহলে দেখো অনেকগুলো উপাধি আমরা পেলাম, সর্বক্ষত্রিয় ছেত্রা। আবার আর কে মুখার্জিকে কি বলছে? উত্তর ভারতের ঐতিহাসিক সম্রাট। যাই হোক, নন্দবংশের বিশেষ তথ্য আমরা জানতে পারি না। শোনা যায় মহাপদ্মনন্দের পরবর্তীকালে 9 জন রাজা ছিলেন। এই 9 জন রাজার মধ্যে আবার একদম শেষ রাজা যে ছিলেন তিনি ছিলেন ধননন্দ, ঠিক আছে। তো এই 9 জন রাজাকে ধননন্দের ভাইও মনে করা হয়। আবার মনে করা হয় যে এরপরে মহাপদ্মনন্দর পরে 9 জন রাজা বসেছিলেন। এই নিয়ে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। কিন্তু শেষ যে রাজা ছিলেন, এই যে ধননন্দ, তিনি অত্যন্ত অত্যাচারী রাজা ছিলেন এবং তিনি প্রজাদের উপর অত্যন্ত বেশি হারে কর বসাতেন। প্রজারা এতটাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল, এই অতিষ্ঠতার ফলেই দেখা যাচ্ছে যে তারা কৌটিল্য নামক ব্রাহ্মণের সঙ্গে কিন্তু যোগদান করে এবং কৌটিল্য তাদের বোঝাতে সমর্থ হয়েছিল। এর সাথে সাথে যে ক্ষমতায় যোগ দেয় তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এবার ধননন্দের সময় বিশেষ কি কি হচ্ছে? ধননন্দের সময় বিশেষ যা হচ্ছে তা হলো আলেকজান্ডার ভারত আক্রমণ করছে। এবার আলেকজান্ডারের যে ভারত আক্রমণ তা হচ্ছে কবে না 327-326 বিসিতে হচ্ছে হিদাসপেসের যুদ্ধ। কিন্তু দেখা যায় আলেকজান্ডার এবং তার সৈন্যরা, আলেকজান্ডার যদিও ভারত আক্রমণ করতে আগ্রহী ছিলেন, কিন্তু তার সৈন্যরা খুব বেশি দূর অগ্রসর না হয়ে এই অঞ্চলগুলো দিয়ে আস্তে আস্তে আটবিক রাজ্য আক্রমণ করে তারা বেরিয়ে যায় এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আলেকজান্ডার কিন্তু ভারতের যে অভ্যন্তর, সেই অভ্যন্তরে অর্থাৎ মগধ সাম্রাজ্যে কিন্তু প্রবেশ করেনি। এই যে প্রবেশ না করা এবং ধননন্দের বিরুদ্ধে কৌটিল্যের যে ষড়যন্ত্র, তার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের মতো একজন সুযোগ্য মানুষের সহযোগিতা, তার ফলে দেখা যাচ্ছে মগধে আস্তে আস্তে নন্দবংশের অবসান এবং মৌর্য সাম্রাজ্যের সূত্রপাত হয়। এইভাবে দেখা যাচ্ছে যে মগধের সাম্রাজ্যের যে উত্তরণ, সেই উত্তরণের পথ থেকে আস্তে আস্তে মগধ সাম্রাজ্য বিকাশের পথে ধাবিত হচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে নন্দবংশ শেষ এবং মগধে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে। কার হাত ধরে? না, চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে। সেই সময়কাল হচ্ছে 321 বিসি, ঠিক আছে। তো চন্দ্রগুপ্ত মৌর্যের পর আমরা জানি যে আস্তে আস্তে মৌর্য সাম্রাজ্য বিকাশ লাভ করে, বিন্দুসার আসছে, অশোক আসছে। তো এরপরে অবশ্যই আমি মৌর্য সাম্রাজ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এর আগে যেটা আলোচনা করব তা হলো ভারতবর্ষে যে বৈদেশিক আক্রমণগুলো হয়েছিল এই সময়, ইনক্লুডিং আলেকজান্ডারের আক্রমণ। তো আমাদের সাথে থাকো তোমরা। আর এর সাথে সাথে আমাদের জ্ঞানপীঠের যে ইনস্টাগ্রাম, আমাদের ফেসবুক চ্যানেল, সেগুলো তোমরা ফলো করতে থাকো। আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা দেখতে থাকো, জ্ঞানপীঠ এডুটেক। সেখানে আমাদের এই সমস্ত যে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি সেগুলোর সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে একদম ফ্রিতে। জ্ঞানপীঠ এডুটেক তোমরা জয়েন করে ফেলতে পারো এবং তার সাথে সাথে আমাদের অফলাইন ব্যাচের জন্য তোমরা এই নিচে দেওয়া যে নাম্বারটা আছে, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।